উত্তর কোরিয়ার যে কোনো হামলা প্রতিহতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। পিয়ংইয়ংয়ের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার ঘোষণা চীনের। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশি কমিউনিটি। জনগণের ম্যান্ডেট নিয়ে ব্রেক্সিট প্রক্রিয়ার বাস্তবায়নে উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রে বিদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ। মার্কিন প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কাজের সুযোগ সংকুচিত হবার আশঙ্কা। এবং ক্যালিফোর্নিয়ায় কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে 3 শ্বেতাঙ্গ নিহত। সন্দেহভাজন বন্দুকধারী আটক, সন্ত্রাসী হামলা নয় ধারণা পুলিশের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। দায়িত্ব নেয়ার 9 মাসের মাথায় হঠাৎ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের আগাম নির্বাচনের ঘোষণা অপ্রত্যাশিত হলেও একে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশি কমিউনিটি সহ ব্রিটেনের বেশিরভাগ মানুষ। ব্রেক্সিট প্রক্রিয়া আরও সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে করতে এই নির্বাচন প্রয়োজন। থেরেসা মের এমন বক্তব্যের সঙ্গে একমত অনেকে। তারা বলছেন প্রধানমন্ত্রী তার অবস্থান শক্তিশালী করার জন্য আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত বছর গণভোটে যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিলে ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন এবং কনজারভেটিভ পার্টির নতুন নেতা থেরেসা মে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। গত 29শে মার্চ তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন। আর এই ব্রেক্সিট প্রক্রিয়াকে সফল করতে মধ্যবর্তী নির্বাচনের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। আমি মনে করি ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যে স্থিতিশীলতা ও বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত হতে পারে। ব্রেক্সিট সিদ্ধান্তের পর ব্রিটিশ জনগণ ঐক্যবদ্ধ হলেও পার্লামেন্টে বিভক্তি রয়ে গেছে। এটি দূর করতেই আগাম নির্বাচন প্রয়োজন। ব্রিটিশ জনগণের রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থেরেসা মে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করতে চান বলে তার এই ঘোষণা, এমনটি মনে করছেন বাংলাদেশি কমিউনিটির এই নেতা। বর্তমান প্রধানমন্ত্রী চাচ্ছেন একটা স্ট্রং লিডারশিপ হওয়ার জন্য এবং মানুষের কাছে আস্থা ওনার অবস্থানের যেভাবে উনি এসেছেন এজ এ প্রাইম মিনিস্টার, উনি মনে করেন এই ইলেকশনের মাধ্যমে মানুষের যে ম্যান্ডেটটা নেওয়া এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া এইটা। ব্রেক্সিট প্রক্রিয়াকে ব্রিটেনের প্রতিটি রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আগাম নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশিদের অনেকে। আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করতেছি, তার প্রতিফলনই হচ্ছে এই যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া। সুতরাং আমি এটাকে খুব পজিটিভ মনে করি, কারণ এই দেশে ব্রেক্সিট এইটা কোনোদিন আর এই ইস্যু আগে ছিল না। এটা বিরাট একটা ব্যাপার। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশ ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখল। কেউ আবার আগাম নির্বাচনের কারণে ব্রেক্সিট প্রক্রিয়া ঝুঁকি ও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন। মধ্যবর্তী নির্বাচনের এই ঘোষণার আগে একাধিকবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বিষয়টিকে নাকচ করে দিয়েছিলেন। তবে হঠাৎ করে এই ঘোষণা অনেকে অবাক করে দিয়েছে, কারণ ব্রিটেনের সংসদের মেয়াদ 2020 সাল পর্যন্ত। তবে ব্রেক্সিট ইস্যু নিয়ে এই ঘোষণাকে ব্রিটেনের রাজনীতি কোন দিকে নিয়ে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের আগাম নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, এই নির্বাচনকে তার দল ক্ষমতায় আসার অন্যতম সুযোগ হিসেবে দেখছে। তবে থেরেসা মে নির্বাচনী টেলিভিশন বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন করবিন। এর আগে মের পক্ষ থেকে জানানো হয়, বিতর্কে অংশ নেওয়াটা জরুরি মনে করেন না তিনি। এতে বিস্ময় প্রকাশ করে করবিন বলেন, নির্বাচন ও গণতন্ত্রের জন্য বিতর্ক একটি জরুরি বিষয়। পার্লামেন্টের 2/3 সদস্যের অনুমোদনের প্রয়োজন হবে নির্বাচনের জন্য। আগামী 8 জুন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বুধবার পার্লামেন্টে প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। যুক্তরাজ্যে আগাম নির্বাচনের পরিকল্পনাকে অনুমোদন দিতে প্রস্তুত পার্লামেন্টের সদস্যরা। প্রস্তাবটি পাশ হলেই আগাম নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হবে।
ব্রিটেনের আগাম নির্বাচনের কারণে ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর সময়সীমা পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাস্ক মঙ্গলবার তার মুখপাত্র এ কথা জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ইইউ এর পক্ষ থেকে এ কথা জানানো হয়। আগামী 29শে এপ্রিল ইইউ প্রেসিডেন্ট বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ এর 27 দেশের প্রধানদের সঙ্গে আলোচনায় বসবেন। তিনি আশা করছেন ওই বৈঠক শেষে ব্রেক্সিট বিষয়ে আলোচনার জন্য প্রস্তাবিত খসড়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যাবে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, সিরিয়ার দের আল জোরে মার্কিন জোটের বিমান হামলায় নিহত 23, উদ্বাস্তুদের গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলা যুদ্ধাপরাধের শামিল বলল জাতিসংঘ। যুক্তরাষ্ট্রে বিদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়া আরও কঠোর করে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জারি করা এই নির্বাহী আদেশে সব মার্কিন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে বিদেশি শ্রমিকদের পরিবর্তে মার্কিনদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এতে সংকুচিত হবে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের দক্ষ শ্রমিকদের মার্কিন প্রতিষ্ঠানে কাজের সুযোগ। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। বাই আমেরিকান হায়ার আমেরিকান, অর্থাৎ যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্য কেনা ও যুক্তরাষ্ট্রের জনশক্তিকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার নতুন এক নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোসায় স্ন্যাপ অনলাইন সদর দপ্তর পরিদর্শনের সময় ট্রাম্প ওই নির্বাহী আদেশে সই করেন। নতুন এই আদেশে মার্কিন প্রতিষ্ঠানগুলোয় বিদেশি শ্রমিকদের পরিবর্তে মার্কিনীদের অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী আমেরিকান ফার্স্ট নীতির বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশ কথা জানান ট্রাম্প। লটারির ভিত্তিতে বিদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার পদ্ধতি অযৌক্তিক। এখন আর কেউ অভিবাসন ব্যবস্থার সুযোগ নিয়ে কম মজুরিতে বিদেশি শ্রমিক নিয়োগ দিতে পারবে না। দক্ষ মার্কিন নাগরিকদের দিয়ে এই পদগুলো পূরণ করতে হবে। যদি বিদেশি শ্রমিক নিয়োগ দিতেই হয় তাহলে তাদেরকেও সমান পারিশ্রমিক দিতে হবে। এরই মধ্যে নতুন এই নির্বাহী আদেশ হোমল্যান্ড সিকিউরিটি সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। আদেশ বাস্তবায়নে বিভিন্ন সংস্থাকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সরকারি প্রকল্পগুলোয় বিদেশি ঠিকাদার নিয়োগ না দেওয়ার ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রবাসীর দক্ষতায় দেশকে এগিয়ে নেওয়ার প্রতি জোর দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কারণে এদেশের হাজার হাজার মানুষ কাজের সুযোগ হারিয়েছে। এখন আর কেউ যুক্তরাষ্ট্রের সমৃদ্ধির পথে বাধা হতে পারবে না। আমি সবার চাকরি সুরক্ষায় কাজ করব। H-1B ভিসা ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রে প্রতি বছর উচ্চ ডিগ্রিধারী 20,000 এবং বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অনির্দিষ্ট সংখ্যক ভিসা দিয়ে থাকে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও একসময় এই ভিসার আওতায় কাজ করতেন। নতুন নির্বাহী আদেশের ফলে H-1B ভিসার অপব্যবহার বন্ধ হবে বলে আশা করছেন ট্রাম্প। এই ভিসার আওতায় 40% পুনর্নিয়োগ ও 40% স্বল্পদক্ষ শ্রমিককে প্রতারণার মাধ্যমে নিম্ন বেতনে নিয়োগ দেওয়ার সুযোগ থাকে। চলতি বছর H-1B ভিসার আবেদন শুরু হওয়ার 5 দিনের মধ্যেই 1,99,000 আবেদন জমা পড়ে। নতুন আবেদন বন্ধ হওয়ায় এই ক্যাটাগরিতে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের অপেক্ষার সময় এখন আরো বাড়বে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 9 লাখ বিদেশি শ্রমিক H-1B ভিসার আওতায় কাজ করছে, যাদের 70% ভারতীয়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার আরোপের পর নিউ ইয়র্ক সিটিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ 65,000 গ্রিন কার্ডধারী নাগরিকত্ব প্রাপ্তি আটকে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের প্রয়োগ ফেডারেল সরকারের অধীন হওয়ায় অভিবাসী আটক ও গ্রেফতার রোধ করা যাচ্ছে না বলে জানান নিউ ইয়র্ক নগর প্রশাসনের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি পাবলিক অ্যাডভোকেট ল্যাটিশিয়া জেমস। লাইসেন্সহীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অভিবাসন আইনি পরামর্শ নেওয়া থেকে বিরত থাকার উপদেশও দেন তিনি। বিস্তারিত নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্টে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের কারণে অভিবাসীদের আতঙ্ক ও সৃষ্ট সংকট সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য এক সভার আয়োজন করেন নিউ ইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট ল্যাটিশিয়া জেমস। স্থানীয় সময় সোমবার সকালে নিজ কার্যালয় ভবনে প্রবাসী বাংলাদেশিদের নাগরিকত্ব আটকে থাকা সমস্যা সমাধানে কংগ্রেসম্যান সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাইবেন বলে আশ্বাস দেন তিনি। বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে সবকিছুতেই একটু লেট হচ্ছে। আমরা আমাদের আত্মীয় স্বজন দের জন্য এখনো অ্যাপ্লাই করতে পারছি না। লয়াররাও বলতে পারছে না আসলে এটা কত সময় লাগতে পারে। সো আমরা ব্যাপারটা নিয়ে একটু আসলে চিন্তিত যে কেন দেরি হচ্ছে। আমি অ্যাপ্লাই করছি আর এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছি না।
আমাদের ফ্রেন্ডদের মধ্যেও অনেকেই অ্যাপ্লাই করছে তাদের বাবা মার জন্য, তাদের আত্মীয় স্বজনের জন্য, তারাও পাচ্ছে না। তো এই ব্যাপারগুলো কবে সমাধান হবে আমরা ঠিক জানি না, আমরা অনেক অনিশ্চয়তার মধ্যে আছি। অভিবাসী বহিষ্কারে সিটি পুলিশ সহযোগিতা করছে না বললেও বাঙালি কমিউনিটিকে আইনি পরামর্শে লাইসেন্সবিহীনদের প্রতারণার বিষয়ে সতর্ক করেন লেটিশিয়া জেমস। যাদের নাগরিকত্ব আটকে গেছে তারা যেন প্রতারণার সম্মুখীন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে লাইসেন্সধারী না হলে আইনজীবীদের পরামর্শ দেওয়াও বেআইনি এবং অপরাধ। নিউ ইয়র্ক শহরে প্রায় 1.5 লাখ বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে বৈধ কাগজপত্রহীন প্রায় 30,000 প্রবাসী বসবাস করেন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে অস্ট্রেলিয়ায় কর্মভিসার বিষয়ে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। অস্থায়ী ভিত্তিতে চাকরির 457 ভিসা কর্মসূচি বাতিল করে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এই ভিসা কর্মসূচির আওতায় অস্ট্রেলীয় প্রতিষ্ঠানগুলো বিদেশি নাগরিকদের সর্বোচ্চ 4 বছরের জন্য নিয়োগ দিতে পারত। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী এই ভিসা কার্যক্রম বন্ধ করা হবে বলে ঘোষণা দেন। অপেক্ষাকৃত কম যোগ্যতা থাকলেও এই ভিসার জন্য আবেদন করা যেত। টার্নবুল দুটি নতুন কাজের ভিসা চালু করার কথা জানান, তবে এগুলোর জন্য বাড়তি কিছু যোগ্যতা পূরণ করতে হবে। এর ফলে নির্দিষ্ট পেশার লোকই আবেদন করতে পারবেন। বর্তমানে দেশটিতে অস্থায়ী কর্মভিসায় গিয়ে স্থায়ী বাসিন্দা বা নাগরিক হওয়ার যে সুযোগ রয়েছে তাও বাতিল করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 1 জন। মঙ্গলবার রাজ্যের ফ্রেসনো এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের সবাই শ্বেতাঙ্গ হওয়ায় একে বর্ণবাদী হামলা বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পরপরই সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম কোরি আলী মোহাম্মদ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। মাত্র 90 সেকেন্ডের ব্যবধানে হামলাকারী অন্তত 16 রাউন্ড গুলি ছোড়ে বলেও জানায় পুলিশ। তবে একে সন্ত্রাসী হামলা বলে মনে করছে না পুলিশ। গত সপ্তাহে এক নিরাপত্তা প্রহরীকে হত্যার দায়ে পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন হামলাকারী কোরি আলী মোহাম্মদ। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের হুমকি মোকাবেলায় কোরীয় উপদ্বীপ অঞ্চলে আরও 2টি রণতরী মোতায়েনের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে যুক্তরাষ্ট্র। আধা ঘন্টা আগে আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করে। বিবিসি জানায় রণতরীগুলো কোরীয় উপদ্বীপের উল্টো দিকে রওনা হয়েছে। তবে কি কারণে এই সিদ্ধান্ত তা এখনো স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র। এর আগে উত্তর কোরিয়ার যে কোনো আক্রমণ কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও জানান জাপান সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এপ্রিলের শুরুতে সিঙ্গাপুর উপকূল থেকে কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়েছে ইউএসএস কার্ল ভিনসন। উত্তর কোরিয়াকে উচিত শিক্ষা দিতে ওই উপকূলে আরও 2টি রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। যে কোনো সময় রণতরী 2টি কোরীয় উপদ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু কয়েক ঘন্টা আগে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় কোরীয় উপদ্বীপে রণতরীগুলো মোতায়েন করা হবে না। উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান জাপান সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট। উত্তর কোরিয়াকে এশিয়া মহাসাগরীয় অঞ্চলের শান্তির জন্য মারাত্মক ক্ষতিকর বলেও উল্লেখ করেন তিনি। এশিয়া মহাসাগরীয় অঞ্চলের শান্তি রক্ষায় উত্তর কোরিয়ার উপর যুক্তরাষ্ট্র, চীন এবং তার মিত্ররা অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে। যারা আমাদের শক্তিমত্তাকে চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্র তাদেরকে কঠোরভাবে দমন করবে। পিয়ংইয়ংয়ের বেপরোয়া আচরণকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ও ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় চীনকে উত্তর কোরিয়ার উপর নিজের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান। তবে চীন জানিয়েছে তারা উত্তর কোরিয়ার সঙ্গে তাদের স্বাভাবিক যোগাযোগ এবং নিয়মতান্ত্রিক ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান। সবাইকে জানানো উচিত, উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন সময় চীন বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘের এবং সংস্থাটির নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল সদস্য রাষ্ট্র হিসেবে চীন সব নিয়মই মেনে চলছে। আর এসব নিষেধাজ্ঞা জাতিসংঘের নির্দেশেই আরোপ করা হয়েছে বলেও জানান তিনি। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল-জোরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 23 জন নিহত হয়েছে।
এদের অন্তত 13 জন বেসামরিক নাগরিক। উত্তরাঞ্চলীয় আলেপ্পোর উদ্বাস্তুদের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনাকে যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছে জাতিসংঘ। এদিকে ইদলিবে রাসায়নিক হামলার ঘটনা তদন্তে গঠন করা দুটি কমিটির প্রধান ব্রিটিশ হওয়ায় একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পর্যবেক্ষণ সংস্থা জানায় মঙ্গলবার পূর্বাঞ্চলীয় দেইর আল জোরের অন্তত দুটি এলাকায় আইএস সহ অন্যান্য বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। আইএসের নিজস্ব গণমাধ্যম আমাক নিউজে প্রকাশিত এক ভিডিওতে ইরাক সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় আল বুকামাল অঞ্চলে চালানো বিমান হামলার পর নারী ও শিশু সহ বহু হতাহতকে ধ্বংসস্তূপের ভেতর পড়ে থাকতে দেখা যায়। হামলায় ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন। দেইর আল জোর ছাড়াও এদিন আরেক প্রদেশ ইদলিবের দক্ষিণে অবস্থিত মারেত হারমা এলাকায় বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা চালায় সিরীয় ও রুশ বাহিনী। বিমান হামলা চালানো হয় আশপাশের আরো কয়েকটি এলাকায়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে হোয়াইট হেলমেটসের সদস্যদের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করতে দেখা যায়। এ অবস্থার মধ্যেই মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার মুখপাত্র রুপার্ট কোলভিল বলেন, আলেপ্পোয় সম্প্রতি উদ্বাস্তুদের বাসে চালানো আত্মঘাতী বোমা হামলা যুদ্ধাপরাধের সমান। এ ঘটনায় আহত ও নিখোঁজদের পাশাপাশি অবরুদ্ধ শহরগুলোর যে সকল বাসিন্দাকে এখনো সরিয়ে নেওয়া সম্ভব হয়নি তাদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই হামলার মধ্য দিয়ে এটি আবারও প্রমাণিত হলো যে যুদ্ধের ভয়াবহতার শিকার সবচেয়ে বেশি হয় সাধারণ মানুষ। সিরিয়া যুদ্ধে বেসামরিক নাগরিক নিহতের হার প্রতিনিয়ত বাড়ছে। উভয় পক্ষই মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। যুদ্ধে যে পরিমাণ শিশু হতাহত হচ্ছে তা সত্যি ঘৃণ্য। এদিকে সিরিয়ার ইদলিবে সম্প্রতি বেসামরিক নাগরিকদের উপর রাসায়নিক হামলার ঘটনায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা OPCW গঠিত দুটি তদন্ত কমিটির প্রধানই ব্রিটিশ নাগরিক হওয়ায় একে তাৎপর্যপূর্ণ কাকতালীয় ঘটনা বলে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিষয়টিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তিনি বলেন, তদন্ত কমিটি প্রথম থেকেই পক্ষপাত তুষ্ট আচরণ করছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এদিকে সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়ে ব্রিটেনের কাছে যুক্তরাষ্ট্র সহায়তা চাইলে তা প্রত্যাখ্যান করা ব্রিটেনের জন্য কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সিরিয়ায় সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকার বিষয়ে ব্রিটেনের পার্লামেন্টের সিদ্ধান্তে সরকার অটল থাকবে কিনা মঙ্গলবার পার্লামেন্টে এক এমপির প্রশ্নের জবাবে একথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সিরিয়া ইস্যুতে ব্রিটিশ সরকার শুধুমাত্র রাজনৈতিক সহায়তাই নয়, যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দিতেও পুরোপুরি প্রস্তুত বলেও জানান বরিস জনসন। এছাড়াও সিরিয়ার পাশাপাশি উত্তর কোরিয়া ইস্যুতেও ব্রিটেন যুক্তরাষ্ট্রের পাশে থাকবে বলে উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, ফ্রান্সের নির্বাচনকে কেন্দ্র করে হামলার পরিকল্পনায় সন্দেহভাজন 2 ফরাসি নাগরিক আটক, বিস্ফোরক আগ্নেয়াস্ত্র উদ্ধার। ইরাকের পশ্চিম মসুলে আইএসের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অগ্রাভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবারও প্রাচীন নগরী খ্যাত মসুলের ওল্ড সিটিতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলে। মসুলে টানা 7 মাস ধরে চলা আইএস বিরোধী এই অভিযানে এদিন ওল্ড সিটির গ্র্যান্ড আল নুরি মসজিদের কাছে আইএসের সঙ্গে ইরাকি সেনাদের ব্যাপক গোলাগুলি হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এতে উল্লেখযোগ্য সংখ্যক আইএস জঙ্গি নিহতের পাশাপাশি জঙ্গিদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করা হয়। পশ্চিম মসুলের চলমান এই অভিযানের কারণে সেখানকার অন্তত 4 লাখ বাসিন্দা এখনও আটকা পড়ে আছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এই অবস্থায় যত দ্রুত সম্ভব এসব বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব না হলেও শহরটিতে মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। ইয়েমেনে উত্তর পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 13 সেনা নিহত হয়েছে। মঙ্গলবার হাউথি আনসারুল্লাহ আন্দোলনের বিদ্রোহীরা এক বিবৃতিতে জানান, সৌদি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থানের অংশ হিসেবে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি ভূপাতিত করে। এতে সৌদি আরব ও পারস্য উপসাগরীয় দেশগুলোর বেশ কয়েকজন সেনা নিহত হন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে সৌদি সেনারা বলছেন মিত্র বাহিনী ভুলবশত এই হামলা চালিয়েছে। তারা গণমাধ্যমকে জানান, সংযুক্ত আরব আমিরাত পরিচালিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার ভুলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তারা।
তুরস্কে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। ইউরোপে নির্বাচন পর্যবেক্ষক ও তুরস্কের প্রধান দুই বিরোধী দল শুরু থেকেই ভোটে কারচুপি হয়েছে অভিযোগ করে আসছে। তবে দেশটির নির্বাচনী বোর্ড ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে দাবি করে। অফিসিয়াল স্টাম্প ছাড়া ব্যালট পেপার গ্রহণ করেছে নির্বাচনী কর্মকর্তারা, এমন অভিযোগ করা হয় বিরোধীদের পক্ষ থেকে। জবাবে নির্বাচনী কর্মকর্তারা জানান, এই পদ্ধতি আগেও প্রচলিত ছিল। রোববারের গণভোটের তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হ্যাঁ শিবিরের পক্ষে ভোট পড়ে 51.4%, না শিবিরের ভোট পড়ে প্রায় 48.6%। এরদোয়ান মাত্র 2% ব্যবধানে জয়ী হওয়ায় দেশে তীব্র মতবিরোধ দেখা দেবে বলেও আশঙ্কা করছে ইউএ। ফ্রান্সের নির্বাচনকে ঘিরে হামলার পরিকল্পনার সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে দুই ফরাসি নাগরিককে। তাদের ঘরে বিস্ফোরক এবং বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান 3 প্রার্থী ইমানুয়েল ম্যাক্রন, মেরিন লা পেন এবং ফ্রাঁসোয়া ফিলোকে নিরাপত্তা ঝুঁকির কারণে সতর্ক করা হয়। এদিকে প্যারিসে সন্ত্রাসী হামলায় 230 জনের প্রাণহানির পর দেশটিতে নিরাপত্তা ঝুঁকি থাকায় জরুরি অবস্থা অব্যাহত রয়েছে। এর মধ্যে 23 এবং 29 বছর বয়সী ওই দুই যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা ইসলামী উগ্রপন্থী বলে দাবি করেছে পুলিশ। ভূমধ্য সাগরের লিবিয়া উপকূল থেকে 28 অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ খুঁজে পেয়েছে স্থানীয় জেলেরা। মঙ্গলবার দেশটির সাবরাথা শহরের উপকূলে মাছ ধরার সময় মৃতদেহগুলো ভাসতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয় তারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে অভিবাসীবাহী নৌকা ভেঙে ও সাগরের তৃষ্ণা ও ক্ষুধায় অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে 4 নারী রয়েছেন বলেও জানানো হয়। তবে এদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহগুলো স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় ক্যারাংলান শহরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 26 জন নিহত ও 20 জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ওই পার্বত্য অঞ্চল দিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনায় পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অন্তত 20 জনকে জীবিত উদ্ধার করে। বাসটিতে 50 জনের বেশি আরোহী ছিল বলে জানা গেছে। প্রচণ্ড দাবদাহে পড়ছে ভারতের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশ। বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। অব্যাহত দাবদাহে সাধারণ মানুষকে হাঁসফাঁস করতে দেখা গেছে। এই অবস্থায় দুপুরের দিকে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না বলে জানায় স্থানীয়রা। ঠান্ডা পানীয় ও জুসের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। শুধু বাসিন্দারাই নয়, এর প্রভাবে পশু পাখিদের পরিস্থিতিও বেশ সংকটাপন্ন। হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ছাতা নিয়ে বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। গত বছর ভারতে হিট স্ট্রোক ও অতিমাত্রার গরমের কারণে নানা রোগে অন্তত 700 মানুষের মৃত্যু হয়। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ বন্যায় আরও 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা শতাধিক ছাড়ালো। পর্যাপ্ত খাদ্য ও পানির সংকটে ভুগছে অনেক মানুষ। অব্যাহত বন্যায় দেখা দিয়েছে নানা রোগ। হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসকের অভাব বলে জানায় রোগীরা। অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ভূমিধসের ঘটনাও ঘটছে। বিচ্ছিন্ন রয়েছে রাজধানী লিমা সহ বেশ কয়েকটি শহরের যোগাযোগ ব্যবস্থা। গৃহহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দেশটির বেশিরভাগ নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রেও বন্যা দেখা দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে সপ্তাহ জুড়ে প্রবল বর্ষণের কারণে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবার পাশাপাশি বিচ্ছিন্ন হয়েছে বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময়ের এই পর্যায়ে চার্লি চ্যাপলিনের জন্মবার্ষিকীর আয়োজনের খবর থাকছে। 16 এপ্রিল ছিল নির্বাক চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্মবার্ষিকী। তার এবারের জন্মদিনে চ্যাপলিনের সাজে সুইজারল্যান্ডে তার বাড়ির সামনে জড়ো হয়েছিলেন 6.5 শতাধিক ভক্ত সমর্থক।
একসঙ্গে এত মানুষ একটি বিশেষ চরিত্র ফুটিয়ে তুলে বিশ্ব রেকর্ড করেছেন। চ্যাপলিনস ওয়ার্ল্ড মিউজিয়ামের এই আয়োজনে তার এই জন্মদিন নানা বয়সী চ্যাপলিনের মিলন মেলায় পরিণত হয়। চার্লি চ্যাপলিন পৃথিবী থেকে 4 দশক আগে বিদায় নিলেও 16 এপ্রিল সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় কার্টসিয়ার সার ভিভে শহরে তার বাড়ির সামনে দেখা গেল তারই মতো শত শত চ্যাপলিনকে। কালো জ্যাকেট, বিশেষ হ্যাট, জুতা, বিখ্যাত ছড়ি, অদ্ভুত গোঁফ আর চিরচেনা সেই দেহভঙ্গি নিয়ে প্রিয় অভিনেতার জন্মদিনে তার সাজে ইউরোপের বিভিন্ন দেশ থেকে জড়ো হন 662 জন ভক্ত। তার অভিনীত প্রতিটি চরিত্রেই মানবিকতা ও সহমর্মিতা ফুটে উঠেছে। তার চারপাশে থাকা অন্য চরিত্রগুলোকেও আলোকিত করেছেন চ্যাপলিন। অভিনয়ের মধ্য দিয়ে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ শিখিয়ে গেছেন তিনি। 1931 সালে চার্লি চ্যাপলিনের পরিচালিত ও অভিনীত অনবদ্য চলচ্চিত্র সিটি লাইটসের ভবঘুরে চরিত্র দ্য ট্রাম্পের সাজে এদিন হাজির হয়েছিলেন ভক্তরা। এ যেন ছোট বড় নানা বয়সী চ্যাপলিনের মিলন মেলা। যে যার মতো করে প্রিয় অভিনেতার চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। চার্লি চ্যাপলিনের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতি ধরে রাখতে জেনেভা লেকের কাছে তার বাড়িটি 2016 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। আগে তার জন্মদিনে ভক্তরা শ্রদ্ধা জানাতে এলেও এবারই বড় পরিসরে এমন আয়োজন করেছে চ্যাপলিনস ওয়ার্ল্ড মিউজিয়াম। 6.5 শতাধিক মানুষের একসঙ্গে কোনো চরিত্র ফুটিয়ে তোলার এই ঘটনা এরই মধ্যে বিশ্ব রেকর্ড গড়েছে। বর্তমানে স্বার্থের দ্বন্দ্ব আর হানাহানির যুগেও চার্লি চ্যাপলিনের শিক্ষা মানুষের মনে জায়গা করে নিয়েছে বলে মনে করেন চ্যাপলিনস ওয়ার্ল্ড মিউজিয়ামের ব্যবস্থাপনা পরিচালক। বর্তমান বিশ্বে একচ্ছত্র আধিপত্যের যে প্রবণতা এবং যান্ত্রিক জীবনের দ্বন্দ্ব, চার্লি চ্যাপলিন তা ডিক্টেটর ও মডার্ন টাইমস এর মতো চলচ্চিত্রগুলোতে ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন। বহু বছর পরও বিষয়গুলো সমান প্রাসঙ্গিক। ভবঘুরে চরিত্রটির মাঝে মানবতাবাদী শিক্ষা ছিল বলেই এখনো এত জনপ্রিয় বলে জানান চার্লি চ্যাপলিনের ছেলে ইউজিন চ্যাপলিন। আমি মনে করি লিটল ট্রাম্প নামে ভবঘুরে চরিত্রটি কম বেশি আমাদের সবার মধ্যেই আছে। এখানে জড়ো হওয়ার মাধ্যমে সবাই সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। 1889 সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্ম নেওয়া এই গুণী অভিনেতা 1977 সালে 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। জীবনের শেষ 25 বছর এই বাড়িতেই কাটিয়েছেন তিনি। গত এক বছরে 3 লাখেরও বেশি পর্যটক চ্যাপলিনের এই জাদুঘর পরিদর্শন করেছেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পিয়ংইয়ং এর যে কোনো হামলা প্রতিহতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। তবে কোরীয় উপদ্বীপে আপাতত পাঠানো হচ্ছে না নতুন যুদ্ধ জাহাজ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশি কমিউনিটি। জনগণের ম্যান্ডেট নিয়ে ব্রেক্সিট প্রক্রিয়ার বাস্তবায়নই উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রে বিদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ। মার্কিন প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কাজের সুযোগ সংকুচিত হবার আশঙ্কা। এবং ক্যালিফোর্নিয়ায় কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে 3 শ্বেতাঙ্গ নিহত। সন্দেহভাজন বন্দুকধারী আটক, জঙ্গি হামলা নয় ধারণা পুলিশের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।